সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিশ্চয়ই সকলে ভালো থাকতে চেষ্টা করছেন। ইতিমধ্যেই আমরা এয়ারওয়ে ডিজিজ নিয়ে আলোচনা করেছি এবং শিল্প বিপ্লবের কুপ্রভাব, রাসায়নিক দ্রব্যের ব্যবহার, বৈশ্বিক তাপমাত্রা, বিভিন্ন কারণে আমাদের শরীরে এয়ারওয়ে ডিজিজ হচ্ছে। আমরা শ্বাসতন্ত্রে নানা ধরনের জটিলতায় আমরা নিপতিত হচ্ছি। এ থেকে কি উদ্ধারের কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর গুলাম সরোয়ার লিয়াকত হোসেন ভুইয়া, জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হসপিটালের তিনি পরিচালক। তার সাথে আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমার প্রথম জানতে চাওয়া আপনার কাছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ, বুকের জ্বালা পোড়া, যা হাঁপানির লক্ষণ বলে মনে হয়। আসলে কি বিষয়টা ঠিক? ধন্যবাদ আপনাকে। জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স, এটা আমরা বলি যে হার্ট বার্ন। আমাদের খাদ্যনালী আছে, এর নিচে একটা স্পিংটার আছে, যেটার কাজ হলো খাবার চলে যেতে সাহায্য করা এবং ব্যাকফ্লো প্রিভেন্ট করা। আচ্ছা, মানে উপরের দিকে যাতে আর না ফেরত আসতে পারে। যাদের এটা কোনো কারণে এটার ফাংশন ইম্পেয়ার্ড থাকে, দেখা যায় যে তাদের কিছু ব্যাক করে তখন আমরা বলি যে এটা অ্যাসপিরেশন, দেখা যাচ্ছে কিছু লাঙেও চলে আসে বা হার্টবার্ন। তাদের একটা হাঁপানির চাইতে একটা ক্রনিক কাফ থাকে। আমরা ক্রনিক কাফের কজ হিসেবে একটা আমরা জার্ডকে রাখি। এবং তাদের দেখা যাচ্ছে যে কাশি চিকিৎসায় ভালো হচ্ছে না, কারণ আপনি নিজে বুঝতেছেন এটা প্রতিনিয়ত উদ্দীপক হিসাবে কাজ করছে। এবং পাশাপাশি যে অ্যাজমা বলে, অ্যাজমারও একটা ট্রিগার ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা যখন আমাদের অ্যাজমাতে একটা টার্ম আছে, ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা, মানে তার অ্যাজমা কোনো ওষুধে ভালো হচ্ছে না, তখন আমরা এই সমস্ত চিন্তাগুলি মানে জিনিসগুলি মাথায় আনি যে তার জার্ড আছে কিনা, তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, সে কোনো মেডিকেশন, এমন কোনো মেডিকেশন নিচ্ছে কিনা, তার সাথে অ্যালার্জিক কনকমিটেন্ট কন্ডিশন আছে কিনা, তার সাইনোসাইটিস আছে কিনা। আমরা তখন এই কন্ডিশনগুলি সার্চ করি। একটা খুব কমন প্রশ্ন ছিল, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে বিষয়টা, যে আমার তো খুব অ্যাসিডিটি হয়, এত অ্যাসিডিটি, এটা ভালো হয় না, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। আসলে কি এই কারণেই হাঁপানি কি হতে পারে? এটা হাঁপানির কারণ না, এটা হাঁপানির একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি একটু বলছিলেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই রোগে কিন্তু আমাদের দেশে আমরা খুব ভুগি, অনেকেই, প্রত্যেক পরিবারে এটা আছে। ইদানিং কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ আমরা এই রোগটা বিশেষ করে কাদের হয়, যারা একটু মোটা মানুষ আছে, যাদের নেক, আমরা ঘাড় ছোট, তাদের কি হয়, ঘুমের মধ্যে তাদের দম বন্ধ হয়ে আসে। অ্যাপনিয়া মানে দম বন্ধ হওয়া, স্লিপ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে, এবং সে এটা বারবার ঘটতে থাকে। সে শুইতে পারে না, শুইলে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট হয়, সে জেগে যায়, উঠে বসে যায়, বসে শ্বাস নিতে হচ্ছে। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে। এটা বিশেষ করে যারা মোটা, যারা নাক ডাকে, দিনে যাদের ঘুম থাকে, আপনার ঘুম থেকে উঠলেন, মনে হবে যে আপনার ঘুম হয় নাই, আপনার মাথাটা একটু ব্যথা করছে, আপনি গাড়িতে উঠলেন, দেখলেন যে আপনি ঘুমিয়ে গেছেন, আপনি কাজ করতেছেন, ঘুমিয়ে গেলেন, পেপার পড়তেন, ঘুমিয়ে গেলেন। যাদের মনোটোনাস কাজে দেখা যাচ্ছে যে তাদের ঘুম চলে আসে, তাদের ক্ষেত্রে যে যারা বিশেষ করে আমরা যারা ড্রাইভিং করে, তাদেরকে আমরা স্ট্রিক্টলি বলি যে এটা যাতে অ্যাভয়েড করে এই জিনিসটা, যাতে, কারণ তাদের স্লিপনেস থাকে। আর ওজন বেশি হলে কি এটা বেশি হয়? ওজনের সাথে তো আপনার শুধু এক জায়গায় হয় না, ওজন হলে তার এটাতে সমস্যা হয় যখন আমাদের যে শ্বাসনালী আছে, আমাদের এখানে ফেরিংস আছে, ফেরেঞ্জিয়াল মাসেলগুলি ঘুমের সময় দেখা যাচ্ছে যে আমাদের শ্বাসনালীর উপর প্রেশার ক্রিয়েট করে, যার ফলে ঘুমালে ওই শ্বাসনালীগুলি সরু হয়ে যায়। সরু হলে যে আমরা এয়ারটা নেই, এয়ারটা যেতে পারছে না, এবং এটা যারা মোটা মানুষ তাদের এই ঘটনাটা ঘটে, যার ফলে ঘুমের মধ্যে তার শ্বাসকষ্টটা হয়। এই যে স্লিপ অ্যাপনিয়া, এইরকম একটা ডেঞ্জারাস ডিজিজ, আসলেই ডেঞ্জারাস। তো এটা থেকে বাঁচার উপায় কি করলে এটা
মানে মানুষ সুস্থ থাকতে পারে? একটা হলো যে আপনার আমরা প্রথমে বলি যে ওয়েট রিডাকশন, ওজন কমাতে হবে। সেকেন্ড হলো যে আপনার নাকের কোনো সমস্যা আছে কিনা, নাকের কোনো আপনার যে নাকের অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে সেটা কারেকশন করা। সেকেন্ড হলো যে আপনার ওরাল কিছু জিনিস আছে, যে মুখের কিছু কন্ডিশন আমরা বলি জাইগেন্টিজম, যারা এমনি বড় হয়ে যায়, যাদের আপনার ডিজিজের কারণে এদের দেখা যায় যে এখানে মানে ওরালের যে আমাদের চোয়াল আছে, তা এগুলির দেখা যায় যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কারণে এটা একটা সমস্যা হয়। আর কিছু ডিজিজও থাকে, আমরা বলি যে থাইরয়েড আছে কিনা দেখার জন্য, থাইরয়েডের রোগীরও মোটা হয়ে যায়, এগুলি কারেকশন করে। আর যাদের খাবার কমানো যাতে কম খাই, এর জন্য দেখা যায় যে কিছু অ্যাবডোমিনাল সার্জারিও হয়। এগুলি করে কিছুটা, মানে মেইন জিনিস হলো যে ওয়েট রিডাকশন করতে হবে। আর হয়ে গেলে অনেকের আমরা, আপনারা দেখেন অনেকে বলে যায় সে মেশিন নিয়ে ঘুমায়। মেশিন নিয়ে ঘুমায় মানে একটা সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিন, মেনলি সিপ্যাপ মেশিন, এটাকে বলে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। আপনাকে এটা দিয়ে মেশিন দিয়ে প্রেশার যাবে, এটাকে পজিটিভ রাখবে, যার ফলে আপনার এয়ারওয়েটা কলাপস হবে না, যার ফলে আপনার সিমটমগুলো। এটা কি সারা জীবনে নিতে হবে? সারা জীবন যদি কারেকশন না হয় তাহলে তো নিতে হবে আপনাকে। এটা কি সার্জারি করে ভালো করে? সার্জারি করে কিছু যদি সার্জিক্যাল কিছু থাকে, আমি যেগুলি বললাম নাক বা ওরাল ক্যাভিটিতে যদি কোনো সার্জারির স্কোপ থাকে, সেই ক্ষেত্রে করলে কারেকশন হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি চিকিৎসা। না, ধন্যবাদ। স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমাদের অনেক দর্শকরা জানতে চেয়েছিল যে এই বিষয়টা আমার কি অ্যাজমার কারণে হচ্ছে? এটা আর একটা জিনিস, আপনার এটা রিলেটেড কিছু আছে, যাদের অ্যাজমা সিওপিডির সাথে স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের কিন্তু অ্যাজমা সিওপিডি কারেকশন ভালো হয় না, লক্ষণ থেকে যায়। সুতরাং আমরা বলি যে আগে স্লিপ অ্যাপনিয়া কারেকশন করো, স্লিপ অ্যাপনিয়া কারেকশন করলে তখন হয়ে যায় অ্যাজমা সিওপিডি কারেকশন হয়ে যায়। আচ্ছা, এই ডিফারেন্সটা আপনি এই যে সিওপিডি বলছিলেন, একদম আইসোলেটেডলি আপনি শুধু সিওপিডি সম্পর্কে যদি বলতেন, কেন হচ্ছে, করণীয় কি? সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমাদের যে এয়ারওয়েটা আছে, এয়ারওয়ের কিছু অবস্ট্রাকটিভ ডিজিজ আছে, যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস। সিওপিডিতে যেটা এটা পার্মানেন্ট হয়ে যায় অবস্ট্রাকশন, এটা আমরা বলি যে নট ফুললি রিভার্সিবল। আমরা তো সব শ্বাসনালীতে যে জিনিসটা হয়, আমাদের স্মুথ মাসেলগুলি আছে, মাসেলগুলি মোটা হয়ে যায়, এটা টাইটেনিং হয়ে যায়, যার ফলে এয়ারওয়েগুলি মানে ন্যারো হয়ে যায়। অ্যাজমাতে কিন্তু এটা রিভার্সিবল, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সিওপিডিতে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে না। এটার প্রধান কারণ হলো স্মোকিং। একটা যারা স্মোক করে, এবং বলি যে যদি সিওপিডি যাদের অ্যাটলিস্ট 10 প্যাক ইয়ার মানে কেউ যদি দৈনিক 20টা করে সিগারেট 1 বছর খায়, তাকে বলি 1 প্যাক ইয়ার। এরকম 10 প্যাক ইয়ার থাকলে তার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা। আর সেকেন্ড, আপনার এই যে বর্তমান আমাদের এয়ার পলিউশন আছে, তারপরে ইনডোর পলিউশন আছে, আবার মেয়েদের ক্ষেত্রেও সিওপিডি হয়, যারা রান্না করে, কাঠ দিয়ে রান্না করে যে ধোঁয়া ওঠে, এটা যদি রুমটা যদি ভেন্টিলেটেড না থাকে, তারপরে যারা গোবর দিয়ে রান্না করে, যারা স্টুপে রান্না করে, তাদেরও এটা হওয়ার সম্ভাবনা থাকে, এটা হয়। এবং এর লক্ষণগুলি যেটা, এটা শ্বাসকষ্ট। আমরা বলি যে হাঁটলে হয়রান হয়ে যাওয়া বা অল্প পরিশ্রমে, প্রধান লক্ষণ হইল সিওপিডির এটা, যে সে অল্প পরিশ্রমে, কেউ আমাদের কাছে এসে বলে আমি যদি একটু হাঁটি হয়রান হয়ে যায়, আমি মসজিদে যেতে পারি না, আমাকে বিশ্রাম দাঁড়াইয়া রেস্ট নিতে হয়, তারপরে আবার যেতে হয়, বাজারে যেতে পারি না, সিঁড়ি বাইতে পারি না, তার ধরে নেবে যদি স্মোকিং হিস্ট্রি থাকে বা এগুলি থাকে, তখন আমরা ধরে নেই যে তার সিওপিডি। এবং আমরা তখন স্পাইরোমেট্রি বলে একটা ইনভেস্টিগেশন আছে, লাং ফাংশন টেস্ট, এইটা করে আমরা কনফার্ম করে ফেলি যে তার সিওপিডি আছে কিনা। তাহলে স্যার, সিওপিডি কি অকুপেশনাল ডিজিজ? সিওপিডি অকুপেশনাল ডিজিজ না, অকুপেশনাল অ্যানাদার থিং। মানে অকুপেশনাল ডিজিজ হলো যে শ্বাসকষ্ট সে যে প্রফেশনে আছে সে তার আগে ছিল না, বাট প্রফেশনে কাজ করার ফলে হয়েছে, এবং সে কাজের সময় তার কষ্ট থাকে, আবার বাসায় বা ছুটিতে গেলে তার কষ্ট কম থাকে। এটা হলো অকুপেশনাল ডিজিজ। সিওপিডি অকুপেশনাল ডিজিজ না, সিওপিডি হলো স্মোকিং রিলেটেড অথবা এনভায়রনমেন্ট রিলেটেড ডিজিজ।
ধন্যবাদ স্যার। আরেকটা আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবাই আমরা জানি, নিউমোনিয়া। নিউমোনিয়া নিউমোনিয়া এবং হাঁপানি এই দুটার রিলেশন এবং এটা সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন। নিউমোনিয়া হলো যে আমরা বলি যে শ্বাসকষ্টের ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়ালও হতে পারে, ভাইরালও হতে পারে, এবং এর কিছু লক্ষণ আছে নিউমোনিয়া। আমরা যে কোনো কাশি শ্বাসকষ্ট হলে নিউমোনিয়া বলবো না। নিউমোনিয়াতে একটা জ্বর থাকবে, হাই গ্রেড ফিভার থাকে 2-3 দিন, তারপরে তার কাশি হয়, তারপরে তার দেখা যাবে শ্বাসের সাথে সাথে বুকে ব্যথা হচ্ছে, কারোর কাশির সাথে রক্ত যাচ্ছে, কারোর শ্বাসকষ্ট হচ্ছে। এই সিমটমগুলি যদি থাকে এবং তখন আমরা একটা এক্স-রে করি, এক্স-রে করে যদি আমরা এটাকে বলি কনসলিডেশন, সেটা যদি পাই, সিমটম প্লাস রেডিওলজি দুইটার কম্বিনেশন হলো নিউমোনিয়া। আর এর সাথে আপনার যে অ্যাজমার সম্পর্ক কিছুটা আছে। নিউমোনিয়ার কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, মানে এই করলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা। এক নম্বরে স্মোকিং আছে, যারা স্মোক করে তাদের সম্ভাবনা থাকে, যারা অ্যালকোহলিক আছে তাদের আছে, তারপরে যারা ইমিউনো সাপ্রেস, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেটা রোগের কারণে হতে পারে, কোনো ওষুধের কারণে। আপনারা জানেন যে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড আছে, যারা দীর্ঘদিন খায়, যারা ধরেন বিভিন্ন ক্যান্সারের চিকিৎসা নেয় তাদের হতে পারে। ইভেন যদি ভাইরাল ডিজিজ থাকে, ভাইরাল ডিজিজের প্রিডিসপোজিং ফ্যাক্টরও থাকে নিউমোনিয়া হিসাবে, এবং এল্ডারলি পিপলদেরও তখন নিউমোনিয়া হয়ে যায়। এই ফ্যাক্টরগুলি থাকে। অ্যাজমার সাথে রিলেশন যেটা, অ্যাজমা রোগীদের আমরা অ্যাজমার ট্রিটমেন্টে হলো স্টেরয়েড, এরা বারবার রিপিটেড স্টেরয়েড নেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, যার ফলে অ্যাজমা রোগীদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাদের নিউমোনিয়া হয়, নিউমোনিয়া কিন্তু আপনি পৃথিবীতে দেখবেন যে সব জায়গায় মৃত্যুর আগে বলে যে তার নিউমোনিয়া হয়েছিল, এবং এটা এই যে বললাম এল্ডারলি মানে বয়স্কদের, এল্ডারলিদের এটা হয়, বলে যে নিউমোনিয়া বলে এল্ডারলিদের ফ্রেন্ড, ওল্ড ম্যান ফ্রেন্ডস নিউমোনিয়ার আরেকটা আছে, এরকম হয়। তো আমরা বলি যে তাদের ভ্যাকসিনেশন আছে, কিন্তু এখন যদি প্রপারলি ভ্যাকসিনেশন নেওয়া হয় নিউমোনিয়ার রোগীদের, তা বাঁচা না, নিউমোনিয়া হবে না। নিউমোনিয়ার যে ভয়াবহতা, সিভিয়ার নিউমোনিয়া হবে না ভ্যাকসিনটা নিলে। সেক্ষেত্রে ভ্যাকসিন নিলে আমরা বলি যে 50 ঊর্ধ্ব যারা আছে তাদের অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। বছরে দুইটা ভ্যাকসিন নিলে হয়। একটা 13 ভ্যারাইটি আছে, 23 ভ্যারাইটি আছে। 13 ভ্যারাইটি নেওয়ার 1 বছর পরে 23 নিলে, তাইলে সেক্ষেত্রে নিউমোনিয়ার ইনভেসিভনেসগুলি কমে আসবে। এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে নিউমোনিয়া বললেন স্যার, বাচ্চাদের নিউমোনিয়া, শিশুদের নিউমোনিয়া, বড়দের নিউমোনিয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে, কিছু অর্গানিজমের পার্থক্য আছে। আমরা নিউমোনিয়াকে কয়েক ভাগ করি, একটা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আর একটা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আর একটা নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ। কমিউনিটি তো বোঝেন, যারা লোকালয়ে আছে তাদের যখন নিউমোনিয়া হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে যে অর্গানিজম যেগুলি আমরা বলি স্টেপটোকক্কাস নিউমোনি নামক একটা অর্গানিজম আছে, সেটাতে কমনেস্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় স্ট্যাফাইলোকক্কাল অর ভাইরাল, এই দুইটাতে বাচ্চাদের নিউমোনিয়াটা বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যে আমরা ইউজ করি নিউমোনিয়াতে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ইউজটা রেশনাল হতে হবে। স্যার, আমার শেষ প্রশ্ন, আপনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হসপিটালের পরিচালক, আমাদের বাংলাদেশের মানুষের একটা খুব কমন ধারণা আছে, টিবি রোগ মানে মহাখালী যাও, অন্য কোনো রোগে এই হসপিটালে আসা যাবে না। বক্ষব্যাধি হসপিটালের টোটাল বিষয়টা যদি একটু দর্শকদের খুলে বলতেন, কারা এখানে আসবে? ধন্যবাদ আপনাকে। এটা আপনারা জানেন যে এটা 1955 সনে টিবি হাসপাতাল হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1962 সনে বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল, এবং 2003 সনে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল হিসাবে। তো এটা তখন থেকে একটা টিবি হাসপাতাল হিসাবে এটা একটা নামকরণ বা খ্যাতি হয়ে গিয়েছিল। মানুষের ধারণা ছিল টিবি ছাড়া অন্য রোগের চিকিৎসা মনে হয় এটা হয় না। তো আপনারা জানেন ইতিমধ্যে এটা শুরু করেছিল 200 বেড হিসাবে, ইতিমধ্যে 870 বেড। আমি ডিসেম্বরের 30 তারিখে দায়িত্ব নিয়েছি। আগে 670 বেড ছিল, এখানে 200 অ্যাড করে এখন 870 বেডে উন্নতি হয়েছে। এখানে টিবি রোগী এখন নগণ্য হয়ে গেছে, টিবি রোগী নাই বললে চলে। আমরা তাদেরকে আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে দিই। এখানে আমরা যেই ডিজিজগুলি নিয়ে আলোচনা করলাম, লাংয়ের যে বিগ ডিজিজগুলি আছে, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, লাং ক্যান্সার,
ডিপিএফডি, ব্রঙ্কিয়েকটেসিস এবং পাশাপাশি যে লাং সার্জারিগুলি যে হচ্ছে, লাং ক্যান্সারের সার্জারি, ইসোফেগাসের ক্যান্সারের সার্জারি, তারপরে ফুসফুস নষ্ট হয়ে গেলে যে সার্জারি, ফুসফুসের ফোড়া হলে যে সার্জারি, পানি জমলে যে সার্জারি, সব কিছু কিন্তু এখন এই বক্ষবিধিতে অ্যাভেলেবল। ফুসফুস রিলেটেড যত রোগ আছে সেই সমস্ত রোগগুলির চিকিৎসা এখন বক্ষবিধিতে হাসপাতালে হয়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ফুসফুসের যে প্রধান উপসর্গগুলি, যাদের কাশি আছে, যাদের শ্বাসকষ্ট হয়, যাদের কাশির সাথে রক্ত যায়, যাদের কফ বের হয়, যাদের বুকে ব্যথা হয়, এক সাইডে ব্যথা হয়, অনেকে বুক ব্যথা মনে করলে বলে যে হয়তো বা হার্টের ডিজিজ হয়েছে, বাট আমাদেরও অনেকগুলি রোগ আছে যাদের ফুসফুসে পানি জমে, যাদের ক্যান্সার হয়, যাদের ফুসফুসে বাতাস জমে যায়, যাদের নিউমোনিয়া হয়, তাদের কিন্তু বুকে ব্যথা একটা প্রধান উপসর্গ। এই উপসর্গ, তারপরে বুকে আওয়াজ হয়, এই উপসর্গগুলি থাকলে অবশ্যই আপনারা চিকিৎসার জন্য বক্ষবিধি হাসপাতালে আসবেন। আমরা অবশ্যই এদের চিকিৎসা করতে প্রস্তুত এবং এদের নিয়মিত চিকিৎসা বক্ষবিধি হাসপাতালে হচ্ছে। না, ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন বক্ষব্যাধি হসপিটালের পরিচালকের নিজের মুখেই উনি বলেছেন, আপনারা যদি বক্ষব্যাধি সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, অযথা এদিক সেদিক ঘোরাঘুরি না করে বক্ষব্যাধি হসপিটাল ও ইনস্টিটিউটের হসপিটালে চলে আসুন। আপনারা এখানে অত্যন্ত ভালো একটা চিকিৎসা পাবে, খুবই সাশ্রয়ী মূল্যে, এবং এখানে অনেক অধ্যাপক, সহ অধ্যাপক, সহকারী অধ্যাপক আছেন এবং সকলে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর। আপনারা ভালো একটা চিকিৎসা পাওয়ার লক্ষ্যে এই হসপিটালে আসুন এবং দেখুন, এবং পরিবারকে সুস্থ রাখুন, দেশকে সুস্থ রাখুন। ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনেক সময় দিলেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা এই অনুষ্ঠান উপভোগ করবে সবাইকে ধন্যবাদ।